আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। সৈয়দ মুজতবা আলীর রচিত প্রবাস বন্ধু প্রবন্ধটি আজকে আমরা পড়ব। এটি একটি ভ্রমণ কাহিনী। সৈয়দ মুজতবা আলী ভ্রমণ পিপাসু ছিলেন। তিনি আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানে গিয়েছিলেন। সেখানের মানুষের সহজ সরল জীবন আচরণ, বিচিত্র খাদ্য, হাস্য রসাত্মকভাবে এই রচনায় তিনি ফুটিয়ে তুলেছেন। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। কাবুলের সন্নিকটে খাজা মোল্লা নামক একটি গ্রামে আব্দুর রহমানের নামক একজন দেখভালের দায়িত্বে ছিলেন লেখকের। আফগান আব্দুর রহমান চরিত্রের মধ্যে সরলতা, স্বদেশপ্রেম, অতিথিপরায়ণতা ফুটে উঠেছে। আব্দুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানিদের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়। আফগানিস্তানের প্রস্তর ভূমি এবং বরফ শীতল জলবায়ুর কথাও লেখক এখানে অতি সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলেছেন। এবার এসো আমরা গল্পটি পড়ি। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। লেখক কাবুলে যখন গেলেন তখন কি করলেন? ওখানে কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা নামে এক গ্রামে বাসা পেল। বাসার সঙ্গে চাকরও পেল, অধ্যক্ষ জিরার জাতে ফার্সি। কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুন খারাপি, অর্থাৎ ইনি হরফুন মৌলা বা সকল কাজের কাজী। এটা কিন্তু একটা প্রশ্ন। হরফুন মৌলা শব্দের অর্থ কি? সকল কাজের কাজী। আচ্ছা, আব্দুর রহমান হচ্ছেন তার দেখভালের লোক। তো তিনি লেখক সেখানে অধ্যক্ষ জিরার ছিলেন জাতে ফার্সি, তার কাছে গিয়েছিলেন এবং সেই জিরার সাহেব তাকে আব্দুর রহমানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন সে রান্না বান্না থেকে জুতো আর কি পরিষ্কার পর্যন্ত ঘর সংসারে সকল কাজই করে দিবে। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দফতরে ঝগড়া বচসা করে কাটান। কাবুলে এরই নাম কাজ। ও রভোয়া, বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। ও রভোয়া শব্দের অর্থ কি? বিকেলে দেখা হবে। কাবুল শহরে আমি 2টি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। নরদানব মানে কি? একবারে অতিকায় বড় সড়ো মোটা সোটা মানুষ। পরে ফিতে দিয়ে মেপে দেখলুম 6 ফুট 4 ইঞ্চি লম্বা। এর উচ্চতা কার ছিল? আব্দুর রহমানের। উপস্থিত লক্ষ্য করলুম লম্বায় মিলিয়ে চওড়ায়। লম্বা এবং কি লম্বা মিলিয়ে চওড়ায় মানে যতটা লম্বা চওড়ায়ও কিন্তু কাছাকাছি। 2খানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। হাত দুটাও বেশ লম্বা। আঙ্গুলগুলো 2 কাঁদি মর্তমান কলা হয়ে ঝুলছে। আঙ্গুলগুলোও বেশ লম্বা লম্বা কলার মতো। পা 2খানা ডিঙি নৌকার সাইজ। পা কেমন? ডিঙি নৌকা মানে ছোট সাইজের নৌকা, সেই রকম ছোট সাইজের নৌকার মতো। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। মানে কাঁধও তার বেশ প্রশস্ত। ও যে বলছে শরীর লম্বায় আর চওড়ায় প্রায় কাছাকাছি। এ কান ও কান জোড়া মুখ, হাঁ করলে চড়াচড়ি কলা গিলতে পারবে। বলছে মুখের যে ঠোঁটগুলা যে আর কি মুখের যে বড় লাগাম সেটা কি আমরা কলায় এইভাবে লম্বায় খাই না, সেরকম চড়াচড়ি করেও কলা খেতে পারবে। এবড়ো থেবড়ো নাক কপাল নেই। বলছে একবার নাকটা বোচা। পাগড়ি মাথায়, মাথার আকার প্রকার ঠাওর হলো না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটো কান অবধি পৌঁছবে, অর্থাৎ মাথাটা একেবারেই ছোট ছোট বাচ্চা সাইজের যে টুপি সেটাও যেন তার কান পর্যন্ত নেমে যাবে। মাথার আর কি সাইজ এখানেও একেবারেই ছোট বলা হয়েছে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানিদের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। বলছে আব্দুর রহমানের রং ফর্সা, তবে শীতে আর গ্রীষ্মে আর কি চামড়ার পরিচর্যা হয়নি বিধায় চামড়াটা ফেটেই যায় না, কুচকে যায়, সেরকম হয়ে গিয়েছে, ম্যাপের মতো আর কি দাগ দাগ হয়ে গিয়েছে।
দুই গালকে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের পাটা, রুজো তো মাখবার কথা নয়। বলছে দুই গাল যেন লাল হয়ে, থাপ্পড় দিলে যেমন লাল হয় চর মারলে, সেরকম হয়েছে, কিন্তু কারও কি এমন সাহস আছে আব্দুর রহমানের সাথে করতে আসবে, পাল্লা দিতে আসবে? পরনে সিলওয়ার কুর্তা আর ওয়াস্কিট। এখানে পরনে সিলওয়ার মানে হচ্ছে পায়জামা, পাঞ্জাবির সাথে যে পায়জামা সেটা, আর কুর্তা হচ্ছে জামা, আর ওয়াস্কিট মানে ছোট ওয়াস্কোট যে আমাদের দেশে পড়ে না সেটা। ঠোঁট দুটি দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট লাইন। আসলে কি এখানে কিন্তু কি কটাক্ষ করে, মস্কারা করে, ঠাট্টা করে বলা হয়েছে। আসলে কি আব্দুর রহমান কার্পেটের রূপ দেখতেন না, সে বিনয়ের সাথে যে মালিকের সামনে দাঁড়াতেন মাথা অবনত করে। গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানেও নাকি এ ধরনের একটা সংস্কার আছে, মানে এটা একটা ভক্তি শ্রদ্ধা, বড়দের দিকে তাকিয়ে চোখ তুলে তাকাতে নাই। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। ডাবর হচ্ছে আমাদের দেশি ভাষায় নারিকেলের যে মালা, পাকা নারিকেল, সেই নারিকেলের যে শক্ত মালা, সেটা দিয়ে এক ধরনের চামচের মতো বানানো হয় গ্রাম দেশে, সেটাকে ডাবর বলে। বলছে সেরকম ডাবরের মধ্যে দুটো যেন পান্তুয়া ভেসে উঠেছে, চোখের কথা বলছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো। এর লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনেরই মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনো দিন বিগড়ে যায় তবে? লেখক বললেন যে, তিনি কি করলেন, যে বললেন যে এই লোকের যে সাইজ, শরীরের যে অবকাঠামো, সে কি ভীমসেনের মতো রান্না করবে এবং ভীমসেনের মতো লেখককে দেখাশোনা করে রাখবে। কিন্তু ভীমসেনকে, বীর ভীমসেন, কিন্তু যদি কখনো বিগড়ে যায় তখন লেখকের কি অবস্থা হবে? লেখক তো তার মতো সেরকম শারীরিক গঠনের শক্তির না। রহমানকে জিজ্ঞেস করলাম, পূর্বে কোথায় কাজ করেছ? উত্তর দিল, কোথাও না। পল্টনে ছিলুম মেসের চার্জে, 1 মাস হলো খালাস পেয়েছি। পল্টনে মেসের চার্জে ছিল, সেখান থেকে 1 মাস হয়েছে চলে এসেছে। রাইফেল চালাতে পারো? একগাল হাসলো, কিছুই বলল না। কি কি রাখতে জানো? পোলাও, কোরমা, ফালুদা। বলছে যে পোলাও, কোরমা এবং ফালুদা। আমি জিজ্ঞেস করলুম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরির কল আছে? কিসের কল? আমি বললাম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলছে ফালুদার জন্য তো বরফ অবশ্যই লাগে, এখানে বরফের কল আছে। জিজ্ঞেস করায় সে আবার দেখো কি বলল, কেন? ওই পাগমানের পাহাড় থেকে, বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। বলল ওই একটা পাহাড়ের নাম কি পাহাড়? পাগমানের বরফ। তাকিয়ে দেখলুম, যদিও গ্রীষ্মকাল তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বলছে যে শীতকালে নিচে, পাহাড়ের নিচে বড় বড় গর্ত করে রাখা হয়, সেখানে বরফ জমা থাকে। এখন গরমের দিনে সেই বরফ কি করা হয়? মাটি খুঁড়ে আনা হয়। কিভাবে আনা হয়? গাধার পিঠে বোঝাই করে। বুঝলুম, খবর টবরও রাখে। বললুম, তা আমার হাঁড়ি কুড়ি বাসন কোসন তো কিছু নেই, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো। রাত্রের রান্না আজ আর বোধ হয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। লেখক কি বললেন, যে আমার তো হাঁড়ি কুড়ি কিছুই নাই। তাহলে হাঁড়ি কুড়ি যখন নাই, তখন আর কি করার? তুমি আমার জন্য হাঁড়ি কুড়ি কিনে নিয়ে এসো, এবং টাকা নিয়ে চলে গেল। রাতের খাবারের দরকার নেই, সকালে কালকে চা দিও।
বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। 2.5 মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছবো। বলছে ওই বেলা থাকতেই, দিন থাকতেই লেখক কাবুলে রওনা দিলেন। 2.5 মাইল যেতে হবে, বলছে ঠান্ডায় ঠান্ডায় চলে যাব। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মুঠে ভাড়া করলেই তো পারতে। পথে আব্দুর রহমানের সাথে দেখা হলো। সে একবারে অনেক বড় বস্তা নিয়ে আর কি বোঝা নিয়ে সে ওই জিনিসপত্র কিনে বাড়ি ফিরছে। বলল, এত কিছু তোমার বইবার দরকার ছিল? কি দরকার ছিল? একজন মুঠে নিলেই তো পারতে। যা বলল তার অর্থ এই, সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? বলল যে সে যেটা নিতে পারবে না কাবুলে, এমন শক্তিশালী আর কেউ নেই যেটা সে বোঝা বইবে। আমি বললাম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। লেখক বলল, দুজনে ভাগাভাগি করে নিতে পারতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। এখানে মোট অর্থ হচ্ছে কুলি, যারা বোঝা বয়। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে, একটা জালের থলে করে নিয়ে আসছিল। তার ভিতর তেল, নুন, লড়কি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। লেখক যাওয়ার সময় লেখককে বলে দিলেন যে রাত্রে বাড়িতেই খাবেন, বাইরে খাওয়ার দরকার নেই। খুব বেশি দূরে যেতে হলো না। লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর তীরে পৌঁছতে না পৌঁছতে দেখি মশিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টক বগা বক করে বাড়ি ফিরছেন। বলছেন মশিয়ে মানে জনাব জিরার সাহেব কি ঘোড়ার পিঠে চড়ে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ 2-1টা প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগদ ও হাতিয়ার প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নেই। বড় কর্মকর্তাদের মতো আর কি, বসদের মতো তিনি তাকে লেখককে ধমক দিয়ে বললেন যে কাবুল শহরে যে চলতে গেলে যে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে কি শরীরের তাগদ, আরেকটা হচ্ছে যন্ত্র অস্ত্র। কিছুই তো তোমার নাই, তুমি কি কোন সাহসে রাত্রিতে বের হয়েছো? মানে তখন পৌঁছতে পৌঁছতে তার সন্দেহ হয়ে গিয়েছিল। বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাগজ হচ্ছে তর্ক না করা। বিশেষ করে যখন বসের উত্তমার্ধে তারই পাশে বসে উই সারতেন মা এভিদামা অর্থাৎ অতি অবশ্য, সার্টেনলি, এভিডেন্টলি বলে তার কথায় সায় দেয়। বলছে তখন বসের সাথে বসরা যখন এরকম বলে ঊর্ধ্বতনরা, তখন কিন্তু কিছু বলতে নাই, ঘাড় নেড়ে 2-1টা হুঁ করেই কথা শেষ করতে হয়। লেখকও তাই করলেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল। শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি ঘরে ঘরে। বলছে ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, আর শুনতে পাই ফ্রান্সে নাকি প্রতিদিন ঘরে ঘরেই হয়ে থাকে। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতে আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতে ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। বলছে বাড়িতে আসতে আব্দুর রহমান একবার দেখা দিয়ে ফিরে গেল যে তিনি আশ্বস্ত সেই সম্বন্ধে, লেখক যে বাড়িতে ফিরে এসেছেন এবং আব্দুর রহমানও বাড়িতে আছে সেই সম্বন্ধে আশ্বস্ত হয়ে তিনি ফিরে গেলেন। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহরির সময় অর্থাৎ রাত 2টোয় খাবার জুটতেও পারে। লেখক বলছেন তখন তো রোজার মাস ছিল না, তবে যেহেতু রাত হয়ে গেছে এখনও রান্নাবান্না শুরু হয় নাই, হয়তো খেতে খেতে সেহরির সময় হয়ে যাবে। তন্দ্রা লেগে গিয়েছিল। শব্দ শুনে ঘুম ভাঙল। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গারু বদনার সমন্বয় আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, তবুও কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধুলে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচুর টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। বলছে লেখক প্রায় ঘুমিয়ে গিয়েছিলেন, হঠাৎ
আব্দুর রহমানের ডাক শুনে ঘুম ভেঙে দেখে যে আব্দুর রহমান মোগলদের কি গাড়ু বদনা হচ্ছে এক ধরনের পাত্র বিশেষ, এটার একটা নালার মতো থাকে, ওই নালা দিয়ে পানি ঢালে। আগের দিনে মানুষ এই নালা দিয়ে আমাদের দেশে অজু করতো। গ্রামগঞ্জে এখনও দেখা যায় অনেকের ঘরে পিতলের বদনাও আছে। সেই বদনা হাত মুখ ধোয়ার পানি নিয়ে এসেছে। মুখ ধুতে গিয়ে দেখলো লেখক যে তখন গরমকাল হলেও কাবুলের নদীর বরফ গলা জল মানে ঠান্ডা। লেখক বলছেন সেই জল দিয়ে কিছুদিন মুখ ধুলে তার মুখও ফেটে চৌচির হয়ে মুখে দাগ পড়ে যাবে এবং আফগানিস্তান রিলিফ ম্যাপের মতো উঁচু নিচু হবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। খাবার টেবিলে যেয়ে দেখলেন, সে যে আর কি অবাক হয়ে গেলেন যে এই লোক যে একসময় মেসের চার্জে ছিলেন তা খাবারের বহর দেখেই বোঝা যাচ্ছে। ডাবর নয়, ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাঁথে শেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। বলছে যে ডাবর নয়, ছোটোখাটো একটা গামলা মানে একটা বোল, তার মধ্যে 1 কেজি শেরখানিক হচ্ছে দুম্বার মাংস কোরমা করার মতো আর কি, পেঁয়াজ আর ঘি দিয়ে কোরমা করা হয়েছে। আর তার মধ্যে মধ্যে মাঝে মাঝে আবার কিশমিশ বাদাম দেখা যাচ্ছে। এক কোণে একটি আলু ও পাংতেও হওয়ার দুঃখে ডুবিয়ে মরার চেষ্টা করছে। বলছে এক সাইডে আবার একটা আলুও দেখা যাচ্ছে। আরেক প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, আরেকটা প্লেটে ফুল বোম্বাই মানে বড় সাইজের স্বামী কাবাব গোটা আস্টেক মানে প্রায় 8টা। বারকোষ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও আর তার ওপর বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট। বলছে বারকোষ ভরা মানে কাঠের থালায় একেবারে কোফতা পোলাও এক ঝুড়ি আর হচ্ছে তার উপরে একটা আবার আস্ত মুরগির রোস্টও দেখা যাচ্ছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বাণী দিল রান্নাঘরে আরও আছে। একজনের রান্না না করে যদি কেউ 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে। অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। লেখকেরও সেই অবস্থাই হলো। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজে গড় পর্তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার ওপর অদ্য রজনী, প্রথম রজনী এবং আব্দুর রহমানেরও ডাক্তারি কলেজের ছাত্র যে রকম তন্ময় হয়ে মরা কাটা দেখে, সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। লেখক একটু বেশি পরিমাণেই খেতে চাইলেন, কারণ আব্দুর রহমান কি করছিল, ডাক্তারি ছেলেরা যারা ডাক্তারি শিখবে তারা যেমন বড় ডাক্তারদের ছোড়া চালানো অপারেশন এগুলো ভালো করে দেখে, আব্দুর রহমানও কিন্তু সেরকমই দেখছিল। আমি বললুম ব্যাস উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয় জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। খাওয়ার শেষে ভালো রেঁধেছ বলে লেখক ধন্যবাদ দেওয়ায় সে এক থালা ফালুদা নিয়ে আসলো। লেখক বলল যে না, আমি এটা পছন্দ করি না। আব্দুর রহমান পুনরুক্তি অন্তর্ধান শব্দের অর্থ ফিরে যাওয়া, আবার ফিরে এলো এবং ডাবর নিয়ে পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বোকা বনে গেলাম, জিজ্ঞেস করলুম এ আবার কি? বলছে পেঁজা গুঁড়ো বরফ ভর্তি একটা ডাবর নিয়ে এলো। লেখক বলল এ আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙুর, মুখে বলল বাগে বালার বরফি আঙ্গুর। বাগে বালা হচ্ছে একটি জায়গার নাম, সেখানকার বরফি আঙ্গুর। আমি আঙ্গুর খাচ্ছি ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি নেবু পাথরের শিলে ঘষেন, সে বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও
আঙ্গুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা। বলছে আমি বরফের ঢাকাতুক আঙ্গুর খাচ্ছি, লেখক খাচ্ছেন, কিন্তু সে আবার বরফে ঘষে ঘষে আরও ঠান্ডা করে দিচ্ছেন। এখানে বলছে যে মেয়েরা যেভাবে ওই যে কাগজি লেবু কি আচার বানাতে কিন্তু পাটাই ঘষতে হয়, ওটা ছিলে নিলে হয় না। বুঝলুম বরফ। আচ্ছা, ওদিকে তালু আর জিবের মাঝখানে একটা আঙুর চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ পর্যন্ত ঝিনঝিন করে উঠছে। ওইদিকে বলছে আব্দুর রহমানের কাছে ঠান্ডা হয়নি, কিন্তু লেখকের কাছে এমন ঠান্ডা হয়েছে যে তার ব্রহ্মরন্ধ তালু আর কি ঠান্ডা হয়ে যাচ্ছে, ঝিমঝিম করছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা স্টেক খেলুম। বলছে পাশ করার জন্য হলেও 8টার মতো খেলো, কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না। ক্ষান্ত দিয়ে বললাম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি গিয়ে ভালো করে খাও। বলছে অনেক হয়েছে, এবার তুমি যে খাওয়া শুরু করো। কার গোয়াল কে দেয় দুধ ধুয়ো। আচ্ছা, এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে। কাবুলের সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলুদ রং দেখা যায়। সে চায়ে দুধ দেওয়া হয় না। প্রথম পেয়ালা চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেলায় তাও না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ। কাবুলিরা পেয়ালা 6 খায়, অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো। বলছে কার গোয়াল আর কে দুধ দিচ্ছে, এটা আব্দুর রহমান সম্বন্ধে লেখক বলেছেন। তখন আবার সে কি করে ফিরে এলো কি নিয়ে, এই কথা বলার কারণ কি, চা নিয়ে আসছে। সেখানে কাবুলির চা সবুজ রঙের, কিন্তু যখন পেয়ালায় ঢালে তখন হলদের ফিকে হালকা হলদে হয়ে যায়, তাতে দুধ দেওয়া হয় না, চিনি দেওয়া হয় না। প্রথম কাপে হালকা দেয়, পরে আর দেয় না আর কি। এইভাবে তারা 6 কাপ খায়। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দেই, না হয় আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আস্ত উটের রোস্টটাও হয়তো দিতে ভুলে গিয়েছে। লেখক এখানে দুষ্টুমির ছলে বলেছেন যে হয়তো আবার উটের রোস্টটাও নিয়ে আসতে পারে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। বলছে ওই কথা ভাবতে ভাবতে আব্দুর রহমান আবার চলে এসেছে, দরজা আর বন্ধ করা হয়নি। এবার এক থলে ভর্তি বাদাম আর আখরোট নিয়ে আসছে এবং একটা হাতুড়ির সাথে। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছড়াতে লাগলো। বলছে ঘরের এক কোণে বসে বাদাম আর আখরোটের খোসা ছড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। বলছে আমার রান্না কি হুজুরের পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললুম কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি, তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর? বলছে তোমার শরীর আমার শরীরের সাথে মিলিয়ে দেখো যে আমি যা খেয়েছি যথেষ্ট খেয়েছি। আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছড়াতে লাগলো। আব্দুর রহমান আর তর্ক করলো না, সেখানে যে বাদামের খোসা ছড়াতে লাগলো। তারপর আপন মনে বলল কাবুলের আবহাওয়া বড়ই খারাপ। পানি তো পানি নয় সে যেন গলানো পাথর। পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনো দিন বেরুবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হলকা। মানুষের খিদে হবেই বা কি করে? তখন আব্দুর রহমান কি বলল যে কাবুলের পানির কথা, পানি হচ্ছে পাথর গলানো পানি, সেটা পেটে গেলে আর হজম হয় না। আর হাওয়া বাতাস হচ্ছে আতশবাজির হলকা, মানে বারুদের মতো। আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করলো হুজুর কখনো পানশির গিয়েছেন? সে আবার কোথায়? পানশির কথা জিজ্ঞেস করতে বলল উত্তর আফগানিস্তান। আমার দেশে সে কি জায়গা? একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে। এখন ওই পানশিরের কথা বলতে আব্দুর রহমান বলল সেটা তার নিজের জন্মস্থানের প্রশংসা করতে। যে আব্দুর রহমান কি বলল দেখো, সেখানের একটা দুম্বা খাওয়ার পর একটা ঢোক গিললে পানি খেলে
আবার খিদে পেয়ে যায় সাথে সাথে। আর একটা নিঃশ্বাস, একটা দীর্ঘ নিঃশ্বাস যদি নেওয়া যায় তাহলে এতটা শক্তি সঞ্চয় হয় যে একটা তাজি ঘোড়ার সাথেও সে বাজি রেখে ছুটতে পারে। আর কি বলছে, তারা পায়ে হেঁটে চলে না, তারা যেন বাতাসের উপর ভর করে চলে, এত দ্রুত হাঁটে। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢেকে পড়ে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা সে কি আরাম! লোহার বার কষে আঙ্গার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে 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 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ধরে। এখন বলল কি, যার তার এলাকায় যে এমন বরফ পড়ে যে 7 দিনের জন্য আর কোনো কাজকর্ম নাই। আর তারা কি করে, লোহার বারকোষ, লোহার একটা পাত্রে আগুন জ্বালিয়ে তার উপর ছাই দিয়ে সেটা কি করে ওই কম্বলের নিচে রেখে শরীর তাতানোর জন্য তারপর জানালার পাশে যে প্রকৃতি দেখে। আপনি বসেই আছেন আর দেখছেন যে তোর বরফ ববারদ, কি রকম বরফ পড়ে। এখানে এই শব্দটার অর্থ হচ্ছে এগুলা কাবুলের কিছু আফগানি ভাষা ব্যবহার করা হয়েছে। কি রকম বরফ পড়ে। আমি বললাম 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো। আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন, জানালার পাশে বসুন, দেখুন। পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান্ত রয়েছে। খেই তুলে তিনি নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলার মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু দেখা যায় না। কখনো ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বয় জোর বাতাস, প্রচণ্ড ঝড়, বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপরে নিচে এলোপাথারি ছুটাছুটি লাগায় হু হু করে, কখনো একমুখ হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন সেও। তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। এখানে ওই যে লেখক যেই বলছে যে 7 দিন বসে থাকবো, তখন তার কথার উত্তরে সে বলছে যে বরফ কত রকমের পড়ে, চাদরের মতো অনেক সময় অন্ধকার করে দেয় চারদিক পর্দা টেনে, আকাশ জমিন কিছুই দেখা যায় না। আর যখন ঝড় শুরু হয়, প্রচণ্ড ঝড়ে বরফ যে কিভাবে চরকির মতো মনে করো পড়তে থাকে ডানে বায়ে আশেপাশে এলোপাথারিভাবে হু হু করে, আর তাজি ঘোড়ার মতো যেন সব ঘুটঘুটে অন্ধকার, কোনো শব্দ নাই, খালি শব্দ শোনা যায়। বলছে সেই ঝড়ে ধরা পড়লে রক্ষা নেই, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়। তারই উপরে জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাজা পাজা। কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো দেয়। তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে। বলছে কখনো কখনো এই ঝড়ের কবলে পড়লে মানুষ বরফের নিচে পড়ে যায়। এত বরফের যে 7টা কম্বলের মতো এরকম বরফ তার উপরে উঠে পড়ে, অনেক বরফ। তো 2 দিন পরেও অনেক সময় দেখা যায় জ্যান্ত মানুষ সেখান থেকে উদ্ধার করা হয়। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে। সাদা বরফের উপর সে রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেড়াতে বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রত্তি ধুলো নেই। বলছে কাবুলের হাওয়া, এই হাওয়া যে কত ভালো, এখানে কোনো ধুলোবালি নাই, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে, ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে দিবে।
দম নেবেন ছাতি 1 বিঘত ফুলে উঠবে, দম ফেলবেন 1 বিঘত নেমে যাবে, এক এক দম নেওয়াতে 1 বছর আয়ু বাড়বে, একবার দম ফেলাতে 100টা বেমারি যাবে। বলছে সেখানকার বাতাস এতটাই নির্মল এবং সে বাতাস যখন মানুষ নিঃশ্বাস নেয় সে বাতাসে, তখন বলছে সে বাতাসের সাথে 100টা রোগ বের হয়ে যায় নিঃশ্বাসের সাথে, আর যখন নিঃশ্বাস নিবে তখন ভিতরের সকল ময়লা কি বের হয়ে যাবে এবং 100 বছর আয়ু বেড়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোঁফ কামিয়ে ফেলব। আজ যা রান্না করেছিলাম তা ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। বলছে সেই নিঃশ্বাস যদি নিতে পারেন তাহলে দেখবেন কি অনেক খেতে পারবেন। আমি বললুম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশি বাত হবে হুজুর। আমি বললুম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচানোর জন্য। আব্দুর রহমান ফেল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললুম, তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে? এখানে লেখক আবারও কি ঠাট্টা করে আবার বলছে, তুমি যদি জানলার পাশে ওখানে যে এরকম করে কাটিয়ে দাও তাহলে আমাকে কে রান্না করে খাওয়াবে? আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে এর বহু গুরুত্বপূর্ণ, বহু নির্বাচনী, সৃজনশীল এবং ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।